দেখো বাস্তব ক্লাস 9 থার্ড ইউনিট টেস্ট। এখন একটা একটা করে পার্ট দিব, এইটা পার্ট দিয়ে দিব, ঠিক আছে? ক্লাস 9 কি চ্যাপ্টারের নাম কি? চ্যাপ্টারের নাম হচ্ছে বাস্তব সংখ্যা, মানে রিয়াল নাম্বার। তাহলে অবাস্তব কোনটা? তাহলে তোমাকে বলবো যে চলো অবাস্তব অঙ্ক করাতে করাতে অবাস্তব সংখ্যাটা বলি, বাইরে যাবে। তাহলে চলে আসি এইখানে। বললো দেখো ইম্পর্টেন্ট ক্লাস 9-এর জন্য, বলল √5 দশমিক বিস্তার। এটার উত্তর যে বলল, কি বলা হলো উত্তরটা বলা হলো যে একটা মিনিট না, এইটা হবে না, এক ধাপ কমাইতেই হচ্ছে। তার কারণ এক ধাপ কমাইতেই হচ্ছে, উত্তরের জন্য এক ধাপ কমাইতেই হচ্ছে। তখন ঠিক আছে, তাহলে কি বলবো? এইটাই যে উত্তর, এরভাবে করলে তার হলো না। তাহলে এই যে অনাবৃত্ত, প্রথমে বুঝো আবৃত্ত দশমিক সংখ্যা আর অনাবৃত্ত দশমিক সংখ্যা, এইটা বুঝলেই তোমার মৌলিক আর অমৌলিক পরিষ্কার হয়ে যাবে। অনাবৃত্ত দশমিক সংখ্যা, আবৃত্ত বুঝলেই অনাবৃত্ত বুঝে যাবা। আবৃত্ত দশমিক কোনটা? এক্সাম্পল স্বরূপ 1/3, এক্সাম্পল স্বরূপ 22/7, এক্সাম্পল স্বরূপ 2/15। কি জিনিস? ভাগ দিলা, দশমিক দিয়ে 0 দিলা, 3 × 9 1, কি আসলা তোমার? দশমিক দিয়ে 0 নিলা, 3 বার দিলা, 3 × 9, এইখানে 9 লিখবো কি এখানে লিখে ফেলালাম 9টা। 3 × 9 কি লিখবো? 3 দিয়ে 3 × 9 1 × 10। তো বারবার দেখো রিপিট আসতেইছে, তো এটাকে থামানো যায়। এই থামানোটাকে বলছে আবৃত্ত। এই দুইটা দিয়েও থামাইতে পারো, ঠিক আছে? এ থামাইলা, তুমি এই সংখ্যাটাকে আবার এইভাবে আনতে পারবা। কিরকম? এই যে এটা হচ্ছে আবৃত্ত চিহ্ন, কিরকম বলে এই যে দশমিক যে 3 3 দিলাম, দুইটার উপরেও দিতে পারি, একটার উপরে দিলেও একটা উত্তর আসবে। মানে এইটা করলো যা উত্তর আসবে, এটা করলো কি নিয়মটা শুনো। বলছে সম্পূর্ণ সংখ্যাটা লেখো। তুমি কি বলছে? সম্পূর্ণ সংখ্যাটা লেখো, এর মধ্যে কোনো দশমিক দিবা না, আবৃত্ত দিবা না, বিয়োগ লেখো অনাবৃত্ত দশমিক। অনাবৃত্ত মানে আবৃত্ত নাই, অনাবৃত্ত দশমিক। এখানে অনাবৃত্ত দশমিক আছে? বলবো নাই, নাই মানে 0, ঠিক আছে? বলছে আবৃত্ত যটা সংখ্যা হবে তয়টা 9 লেখো। তাহলে কাটাকাটি করলে হবে 33 অক্ষে 33, 3 33 99। তাহলে এইভাবে লিখতে পারলা তো? এইটা মানেও যা, এইটা মানেও তা। তাহলে আবৃত্ত দশমিক মানে কি? মৌলিক সংখ্যায় পড়লো। তাহলে এই যে তোমাকে বললো যে পি আর কিউ আকারে লেখা গেলেই সে কি হয়ে যাবে? মানে লব আর হর, এই ঘুরে ফিরে তো লব হর পাইলা তুমি।
তাহলে এইটাও তোমার কাছে মূলদ সংখ্যা। এর সাথে একটা মূলদের সম্পর্ক আছে বলে বলতেছি। মূলদ সংখ্যা PQ আকারে লিখতে পারলা, বললা এই 2/15কে একবার দাও, তাহলে তুমি পরিষ্কার হয়ে যাবা। বললা 2/15কে ভাগ করতে নিলা, যাচ্ছে না, দশমিক দিয়ে 0, বললা 15 অক্ষে 15, 5-এ 20, দশমিকের জন্য একটা 0 পাইলা, বললা 3-15 45। এই দেখো আবার 3-15 দশমিকের 0 পাচ্ছ, 3-15 45। কোথায় আবৃত্ত দিবা? এইখান থেকে রিপিট শুরু হলো। 2টার মধ্যেও দিতে পারো, 1টার মধ্যেও দিতে পারো, 2টার মধ্যেও দিতে পারো, 1টার মধ্যেও দিতে পারো। তা আমি এইটার মধ্যে 1টার মধ্যে দিয়ে দেখাচ্ছি, তাহলে একটু শর্টকাট হবে। অর্থাৎ 0.13, 0.13 কোথায় আবৃত্ত? 2টা দিলেও একই উত্তর আসবে, কিন্তু যদি 8টা দিই তা উত্তর একই, কিন্তু আমি চাচ্ছি 1টা দিয়ে দেখাই। বললা কি? সম্পূর্ণ সংখ্যার নিরবরণ রূপ। এইবার বললাম অনাবৃত্ত থাকতে হবে। অনাবৃত্ত সংখ্যা কাকে বলে? দেখো, অনাবৃত্ত সংখ্যা তাকে বলে দশমিক আগে দশমিক আছে, রিপিট কোনটা আসতেছে? এইটা তো, এটা তো আসে নাই, ওকেই বলতেছি আমি অনাবৃত্ত, একেই বলতেছি আমি অনাবৃত্ত। তাহলে তোমায় কি চাইছে? বলছে সম্পূর্ণ সংখ্যার নিরবরণ রূপ, অনাবৃত্ত সংখ্যার নিরবরণ রূপ। এটা অনাবৃত্ত সংখ্যা? বলবা হ্যাঁ। এই যখন তুমি দেখো 1/3 নামাইছ, তো ভাগ দিতে নিয়েছো, 0 আসছে, 3 দিয়ে 3 তিরিক্কা 9, 1-এ 10। তুমি অনাবৃত্ত সংখ্যা পাইছো? বলো না, পাইনি, তার জন্য তো 0 লিখলে না। তাহলে অনাবৃত্ত সংখ্যা কাকে বলে? পরিষ্কার হইলে তো? অনাবৃত্ত সংখ্যা তাকেই বলে যে একটা দশমিকও থাকবে, একটা একও থাকবে, একটা দশমিকও থাকবে, একটা একও থাকবে, সেটাই বলতেছে ওরা অনাবৃত্ত। এই জায়গাটা ক্লিয়ার হলেই বুঝে গেলা অনাবৃত্ত কাকে বলে। এই দেখো সূত্রটা কি আরেকবার যদি তোমাদের বলে দিই, তাহলে তোমার পরিষ্কার হয়ে যাবা। এইবার সূত্রটা বলি, তাহলে তুমি পরিষ্কার হয়ে যাবা। একই রিফ্রেশ। কি বলছি? যে অনাবৃত্ত বলতে কি বোঝাচ্ছে? অনাবৃত্ত বলতে কি বুঝাইলা তুমি? যে একটা দশমিক সংখ্যা 1, 2, 3, তারপরে শুরু হলো মনে করো এগুলোর মধ্যে রিপিট, তত রিপিট, একটার মধ্যে রিপিট দিতে পারো, 2টার মধ্যে দিতে পারো। অনাবৃত্ত কোনটা? এইটা, দশমিক আর 1, 2, এইটাকেই বলতে হচ্ছে ওরা অনাবৃত্ত। ক্লিয়ার? বলবো হ্যাঁ ক্লিয়ার। তাহলে অনাবৃত্ত বলতে কি বোঝাচ্ছে? যে দশমিক থাকবে, 1, 2 থাকবে, রিপিট আসতেছে না। রিপিট রিপিট, এটা 1, 2 রিপিট মানে এটা 1, 2 কি হলো? কথাটা আবার বোঝার চেষ্টা করো। কিন্তু অনাবৃত্ত বলতে বোঝাচ্ছে যে এই যে অনাবৃত্ত দশমিক, কিন্তু এটা কিন্তু অনাবৃত্ত না, এইটা হচ্ছে আবৃত্ত। এই যে তুমি আবৃত্ত করে দিলা, যে ওকে যে রিপিট আসছে বারবার, অত কতবার যাবা? তুমি বলে এখানে 1বারও যাইতে পারি, 2বারও যাইতে পারি, 3বারও যাইতে পারি, উত্তর আমার একই আসবে। এইটাকে ভাঙাইলে আবার কি হয়ে যাচ্ছে? বললা এটাকে ভাঙালে হয়ে যাচ্ছে মূলদ সংখ্যা। কেন মূলদ সংখ্যার এক্সাম্পল তুমি কি জানলা? পি আর কিউ আকারে লেখা যায়, এটাকে তো ভাঙানো যায়। তোমাকে তো একটা ভাঙায় দেখাচ্ছিলাম আমি, এবার ওই ভাঙানোটাই দেখো। বললাম 2/15, জানি না গেছো তুমি, কিন্তু এটা তো জানিয়ে গেছো তুমি এটা মূলদ, যেহেতু পি আর কিউ আকারে লেখা যায়। কিন্তু কনফিউশন দূর করার জন্য একটা এক্সাম্পল স্বরূপ তোমাকে নিলাম, যে এইটা যদি এরম করে লিখতো, 15 অক্ষে 15 গেলা, 5 আসলা, দশমিক দিয়ে নিছো, কিন্তু হ্যাঁ দশমিক দিয়ে 0 নিছো, 2 ছিল, দশমিক দিয়ে একটা 0 নিছো, 15 অক্ষে 15, 5 গেছে, দশমিকের জন্য 0 পাইছো। এরপরে দেখো রিপিট আসতেছে 3-15 45, 3-15 45, অত 2বার দেওয়ার থেকে একবারই রিপিট। এই যে আবৃত্ত করে দিলা, এইটা হচ্ছে আবৃত্ত, এটাকে বলবো আবৃত্ত, বারবার দেওয়ার থেকে
আবৃত্ত দশমিক সংখ্যা, আর এইটা হচ্ছে আবৃত্ত নাই, তার জন্য এর নাম হচ্ছে অনাবৃত্ত দশমিক সংখ্যা। এইবার লাইনটা পড়ো, বলছে √5 দশমিক বিস্তার। তাহলে √5 তো তুমি বর্গমূল দিতে পারবা না, মানে শেষ হবে না। যেমন এটাকে শেষ থামায় দিয়ে তুমি একটা লব আর হর আনতে পারতেছো। লব আর হর আইনে দেওয়া মানে হচ্ছে, লব আর হর আইনে দেওয়া মানে হচ্ছে সে মূলদ হয়ে যাচ্ছে, অর্থাৎ এইটা একটা অমূলদ সংখ্যা বলাও যা, এই কথাটা বলাও তা, একটি অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা। অসীম, এবার অসীমটা দেখো, বললাম এই √5 করো। তো √5 ভাগ পদ্ধতি জানতেই হবে তোমাকে। এইখানে যদি প্রমাণ জানতে চাও, বললা 2 × 2 = 4 দিলা। নিয়ম কি, এর ডবল এসে নামে, এইটার বর্গ হিসাবে নামে, আর এইটা বর্গ হিসেবে 2 × 2 = 4। আর যেই সংখ্যাটা প্রথম বসলো তাকে ডবল 4 সামনে জায়গা রাখবা। এইখানে যদি 1, আচ্ছা 10, এবার তো যাচ্ছে না, তো দশমিক দিয়ে কিরবা। আগে যেমন দশমিক দিয়ে একটা শূন্য পাইতা, যেহেতু বর্গের ব্যাপার, যেহেতু বর্গমূলের ব্যাপার, 2টা করে শূন্য পাবা। দশমিক দিচ্ছ, 2টা শূন্য পাবা। বললা এইখানে যেই বারটা দিবা, এইখানেও সেই বারটা দিবা। তাহলে এখানে 3 দিলে 3 3 বেশি যাচ্ছে, তাতে 2। বললা 2 × 2 = 4, 4 × 2 = 8, 84 দিলা। বিয়োগ করে কত আসলো, বলবা 6, 8 × 9 = 16। দশমিকের জন্য আবার 2 দিছো, কিন্তু দশমিকের জন্য আবার তুমি কয়টা শূন্য পাবা, 2টা শূন্য পাবা। এইবার 22-এর ডবল কি নামাবা, এর তো ডবল, বারবার ডবল, আবার এখানে ডবল, কত নামবে, বলবা 44 নামবে। একটু জায়গা রাখবা, কি বাদ দিবা, 4 বার দিলে বেশি হচ্ছে, 3 বার দিবা। 3 বার দিবা, বলে হ্যাঁ 3 বার দিব। তাহলে 3 বার দিলে কি এরকম তোমার যাবে না, এক কথায় এই সংখ্যাটা রিপিট আসবে না, নন রিপিট আসবে, নন রিপিট হয়ে যাবে। এটা যেমন রিপিট হইল, এই সংখ্যাটা কি হলো, এই যে তুমি 2টা সংখ্যা নামাইছো, তারপরে তো কোনো সংখ্যা রিপিট আসা শুরু হয়ে গেছে, এখানে কোনো রিপিট আসবে না, এক একটা সময় একটা আসবে। যার জন্যই তোমাদের 22/7 মূলদ, কেন PR Q আকারে লিখতে পারছো, কিন্তু পাইকে আমূলদ বলছে কেন, পাইয়ের মান অ্যাকচুয়াল 22/7 না, ঠিক আছে। এও কিন্তু রিপিট আসবে, 22/7কেও যদি তুমি ভাগ করতে নাও রিপিট আসবে, অর্থাৎ রিপিট আসলেই তো মূলদ। পাই 22 বলছে হচ্ছে যে তুমি ধরে নিয়ে করো, কাছাকাছি মান ধরে নাও, 22/7 ধরো, বা 3.14 ... চলে আসবে, অসীম, অসীমের চিহ্ন, সরি এরকম হবে কিন্তু, হ্যাঁ। তো বলেছে এরম ধরে নাও কাছাকাছি, 3.14 ধরো অথবা 22/7 ধরো। অ্যাকচুয়ালি 22/7 এর মান না, তার জন্য পাই হয়ে গেল অমূলদ, ঠিক আছে। এইটাই পরবর্তী যায় তোমাকে, এই কোশ্চেনটাই পরবর্তী যায়, দেখো এখানে বলছে যে পাই আর 22/7, পাই আর 22/7, পাই আর 22/7, এই 2টা সংখ্যা তুমি কি বলবা, বলবা পাই তো অমূলদ, আর 22/7 মূলদ। কেন, পাইয়ের মান 22/7 না, কাছাকাছি। চলো এটাও হয়ে গেল উত্তর। মূলদ ব্যাখ্যাটা ভালো মতো দিয়ে দিলাম। এখন তোমাকে বলছে এই 2টা সংখ্যার মধ্যে 3টা মূলদ সংখ্যা বাইর করো। তুমি বলো এখান থেকে তুমি কি করে 3টা বাইর করবা, 1/5 আর 1/4। তোমাকে যদি বলতাম 5 আর 4-এর মাঝখানে, তাও তো পারতা না। হ্যাঁ, একেও বাড়াইতে হইতো তোমাকে, আর একেও বাড়াইতে হইতো। 5 কত বাড়াইতা, বললো 5-এর জায়গায় লিখতা 8, ধরো 3টা লিখতে বলছো, তাহলে কী করতো তুমি, তাহলে কী করতো, 4 বাড়াইতা, মানে 4 বাড়াইতা মানে 9 করতা, একে 9 বানাইতা, একে 4 বানাইতা, তাহলে মাঝে লিখতে পারতা। সেই সেম জিনিসটা এখানে করা হবে, কিন্তু মানটাকে তো ঠিক রাখতে হবে, মানটাকে
ঠিক রাখতে হবে। কীরকম ঠিক রাখতে হবে বললাম, তুমি এই দুইটাকে এক করার চেষ্টা করো, তাহলে দেখলা 4 দিয়ে 4 5 20, 5 দিয়ে 4 5 20 এক করা যায়। একে 5 দিয়ে গুণ করলে উপরে ঠিক রাখতে হবে মানটা, যাতে কাটলে পরে আবার 1/4 থাকে। একেও 20 দরকার, তাহলে বললো একে 4 দিয়ে দিলাম, একেও 4 দিয়ে দিলাম। বলো 4 4 কাটে গেলে 1/5। এই দুটাকে প্রথম এক করলাম, বললো উপরে হলো 4, নিচে হইলো 20। কাটাকাটি করলে এইটাই, কাটাকাটি করলে 1/5, 4 অক্ষে 4, 4 5 20, বুঝতে পারছো? আর এইটাও বলবা কত, 5 দিয়ে গুণ করছো, উপরে 5 অক্ষে 5, 4 5 20। এইটাও কাটলে পরে এইটা চলে আসবে। মান দুটা তুমি সমান রাখলা, মানে রাখলাম। এখনও তো পার্থক্যটা পাওয়া যাচ্ছে না, বলে এইবার তুমি বাড়াও। কি বাড়াবা? এইবার 4-এর জায়গায় করো 4 দিয়ে গুণ দিতে হবে। এবার একে 4 দিয়ে গুণ দিলে পরে একেও 4 দিয়ে গুণ দিতে হবে, একে 4 দিয়ে গুণ দিলে একেও 4 দিয়ে গুণ দিতে হবে। তোমার 3টা চাইছে না, একটা বেশি লিখতে হবে। 3টা চাইছে, একটাই। 4 আর 5-এর মধ্যে 4 দিলাম, তাহলে উপরে কত হলো? 4 4 আর 16, 4 কুড়ি 80। এটা কাটলে কি হবে? 16 অক্ষে 16, 5 16 80। যেখানে ছিলা সেখানে আসছো। আবার এই জিনিসটা কিন্তু ঠিক থাকা চাই। উপরে কত হলো? 4 5 20, নিচে হলো 80। কাটাকাটি করলে কী হবে? বলবা 20 অক্ষে 20, 4 কুড়ি 80, যা আছে তাই লিখছো। এইবার যে তুমি এর মাঝখানে যে মান দেখাইতে পারতেছো, এখন যে তুমি দেখাইতে পারতেছো, বলবা যে 16-র পরে 17-র 80, এর থেকে বেশি 20 থেকে যাতে কম হয়। 17-র 80, বলবা 18-র 80, বলবা 19-এর 80। তাহলে এইটা কি হলো? এটা হচ্ছে মূলদ অমূলদের ফ্যাক্টর না। মূলদ অমূলদ ফ্যাক্টরটা প্রথম অধ্যায়ে বললাম যে নন টার্মিনেটিং, অর্থাৎ অনাবৃত্ত তো থাকতেই হবে, অনাবৃত্ত দশমিক তো থাকতেই হবে। অনাবৃত্ত দশমিক মানে এই যে এরকম এরকম অনাবৃত্ত দশমিক, এবং এরপরে যে সংখ্যাটা রিপিটও আসবে না, 3 4 5 6 7 3 2, রিপিটের কোনো প্রশ্ন নাই। তার জন্য এটাকে বলতেছে কি, এটা চলতে থাকবে, তার জন্য বলতেছে অসীম। অসীম, অসীমের চিহ্নটা কিন্তু এরকম, এই জন্য এটাকে কিন্তু অসীম বলা হয়েছে। দেখো আগের কথাতে একটা অসীম কথা বলতে ভুলে গেছি, এই যে বলছে কিন্তু এই জায়গাটাই মেন ব্যাপার ছিল, অসীম। ঠিক আছে, বাকিগুলো তো এটা কেরামতি, এটা তো ওইটার সাথেই বুঝে গেলা তুমি। আচ্ছা, এইবার দেখো এটার মধ্যেই দেখাইতে পারতাম যেহেতু আলাদা করে মান দিয়েছে। এবার বলছে এই দুইটা সংখ্যার মধ্যে একটা অমূলদ সংখ্যা লেখো। তুমি তো অমূলদ সংখ্যা জানি গেছো, অসীম হবে। আর অসীম হবে মানে অনাবৃত্ত দশমিক সংখ্যা কাকে বলে? এই যে দশমিক 1 2 5, আবার অসীমও হইতে হবে, মানে 7 0 1 5 6 যাই থাকবে, কোনো রিপিট হবে না। এইটা এরকম, তাহলে এখানে ভাগ যাওয়া ছাড়া উপায় নেই। তুমি তো এইভাবে আগেরটা তো তুমি উপর আর নিচ লেখছো, পি আর কিউ লেখছো, মানে লব হর লেখছো। তাহলে লব হর হইলে তো বাবা সেইটা মূলদ হয়ে যাবে। তাহলে এইটার ভাগ ছাড়া উপায় না, অর্থাৎ 1/7কে ভাগ দিয়ে দাও 1 দিয়ে, বলবা 7 অক্ষে 7, বলবা 3 10, দশমিকের জন্য 0, 7 দিয়ে 4 7 28, বলবা 29 30, বলবা 7 দিয়ে। দেখো তোমাকে অত করার দরকার নেই, তোমার তো জানোই রিপিট আসবে সংখ্যাটা কিন্তু এক সময় আবার 1 4 রিপিট আসা শুরু হয়ে যাবে। কেমন? এই সংখ্যাটাকে ভাগ দিতে চাও, অত ভাগ দিতে যাবা না তুমি। 1 নম্বরের জন্য তুমি, আমি তা প্রথমেই বলে দিলাম, বুঝাই দিলাম, দশমিক দিয়ে 0 নিলা, এর ডবল নামা শুরু হয়ে যাবে, 7 2 14। কেন ডবল? এই দেখো 1/7-এরই ডবল হচ্ছে, যদি দ্বিগুণ দিয়ে গুণ করো তাহলে এটার ডবল 2/7 হয়। একে যদি 2 দিয়ে গুণ করো তাহলে এটা 2.4 ডট 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 এরকম আসতে শুরু হবে। অসীম, আমার তো এরকম অমূলদ চাই না। তাহলে বুঝে গেছিলাম এর থেকে একটা বেশি, 0.14 1 4 ডট 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 অসীম। আর কত? 0.24
0.24 ডট 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 অসীম। আমি এর এই অসীমের চিহ্নটা কিন্তু একবারও ঠিক হয় না কিন্তু, হ্যাঁ এইবার ঠিক আছে। এই অসীম, তাহলে এর থেকে একটু বেশি লিখবো, এর থেকে একটু কম লিখবো। 0.15635 ডট 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 অসীম, এর থেকে একটু কম লিখে দাও, বলবা 23.23 ডট 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 অসীম। ব্যাস উত্তর শেষ। তোমাকে তো অমূলত চাইছে, ইনফাইনাইট থাকতে হবে, অসীম থাকতে, সসীম থাকতে হবে, যেমন ভাগ যাবে না, তাকেই বলা হচ্ছে, এই যে এটাকেই বলা হচ্ছে সসীম। এইটাই কিন্তু সসীমের চিহ্ন, এইটাই হচ্ছে সসীমের চিহ্ন, মানে যাইতেই থাকবে, ডট ডট যাইতে থাকবে। কেমন? আর এই দশমিকের পরে সংখ্যাগুলো যাচ্ছে যে, একেই কি বলে? একেই তো বললাম অনাবৃত্ত বলতেছি আমি না, অনাবৃত্ত, একেই তো বলছে হচ্ছে অনাবৃত্ত। ঠিক আছে? অনাবৃত্ত ইংরেজিতে বলে হচ্ছে নন টার্মিনেটিং, টার্মিনেটিং। ঠিক আছে? আর এইটা যেহেতু যদি আবৃত্ত হয়ে যায়, আবৃত্তর উদাহরণ হয় 1/3, 2/7 বা 22/7, এগুলো রিপিট আসতেছে কিনা দশমিক, এটা তো ঘুরে ফিরে তো আবার লব আর হর হচ্ছে, লব আর হরে লেখা যাচ্ছে, অর্থাৎ এ তো মূলত। তাহলে একে, এর যদি ইংরাজিটা নন কথাটা, সরি নন, নন ভেজ, নন ভেজ যেমন বললোকে, ঠিক আছে, নন মানে বিপরীত, তাহলে এটা হবে টার্মিনেটিং, এইটার ইংরাজি হবে টার্মিনেটিং। নন কথাটা উঠে যাবে, টার্মিনেটিং থেকে নন কথাটা উঠে যাবে। ক্লিয়ার? বলে হ্যাঁ ক্লিয়ার। এটা ক্লিয়ার? অবৃত্ত, অনাবৃত্ত ক্লিয়ার? বলো ক্লিয়ার। এবার দেখো, √7কে সংখ্যায় প্রকাশ করো। এইটা দেখাইতে গেলে তোমাকে আবার আমাকে গ্রাফ শিট আসতে হবে। তো এইটা গ্রাফ শিট যখন আঁকবো তখন আঁকবো, ঠিক আছে? আচ্ছা বলে দিই তোমাকে, তুমি 17টা কি করতে পারো? √17 তার মানে কি? √17 মিনস, দেখো পাইথাগোরাসের কথা ভাবো, পাইথাগোরাস, সবসময় পাইথাগোরাস নিয়ে চিন্তা করবা। পাইথাগোরাস বলছে যে এইটাকে যদি তুমি 4-এর স্কোয়ার করো, এইটাকে যদি 1-এর স্কোয়ার করো, তাহলে 4 4 16, আর এইটা 1-এর স্কোয়ার 1, এইটা কি হয়? অতিভুজ স্কোয়ার। বললা অতিভুজ স্কোয়ার সমান সমান এই দুটা যোগ হয়, তাহলে বললা এটা হচ্ছে 4 4 16, এটা 1-এর স্কোয়ার মানে 1, কত? 17, 17 সমান সমান কি? অতিভুজ স্কোয়ার। বললা তাহলে অতিভুজ মানে কি? আমার তো এই মানটা চাই না, এটাকে আমি 17 স্থাপন করতে চাচ্ছি, এটারই মান হয়ে যাবে √17। এই রুট মানেই তো বর্গমূল। দেখো এই রুট মানে কিন্তু এটা ইংরেজি কথা, এরও দেখো এখানে একটা এই চিহ্ন সম্পর্ক তোমরা জানলা, এটাকে রুট বলে, বাংলায় বর্গমূল বলে। ঠিক আছে? যখনই আমি একেও বর্গমূল করব, এ হবে √17 আর এ হবে অতিভুজ, এ তো পাই গেল। তাহলে এখন আমি জানিয়ে গেছি যে, তার মানে কি একটা আমি রেখা আইকে আঁকছি, বলে হ্যাঁ আঁকছি। তুমি এই দিকেই 4 নাও আর এই দিকেই 4 নাও, তোমার খুশি, তোমার খুশি। এই দিকেই 4 নাও, এই দিকেই 4 নাও, তোমার খুশি। ঠিক আছে? তো এই দিকে যদি 4 নাও, কথা কথা তোমার নিলেই হলো যে আমার এইখান থেকে শুরু করে এত অবধি হচ্ছে 4। তো এইখানে তোমাকে একটা কি করতে হবে, এই পয়েন্টের মধ্যে একটা 90 ডিগ্রি রাখতে হবে। 90 ডিগ্রি রাখার নিয়ম কি? তুমি চাঁদার সাহায্যে সিধা সিধে রেখে দাও। এটা 4, এটা 1 নিয়ে নিলা, বললা 1 নিছো, বলে হ্যাঁ নিছি। এইটা 4 নিলা কিন্তু, আর এইটা 90 ডিগ্রি আইকে এখানে 1 নিলা, এই দুইটা রেখা যোগ করলা, এই তো 17 হলো। সেইটাই তো 17 হলো না? তাহলে এই রেখাটাই যখনই তুমি কাটা কম্পাস দিয়ে এইটা ধরে, এইটা এই যে এত অবধি যে রেখাটা আসে, এইটা এইখানে ধরে এত অবধি যখন কাটবা, তখন এই কি আসতেছে, এটাকে যখন এই এরম ধরে যখন এই কাটা কম্পাস দিয়ে এরম করে হিলাই দেবা, এরম করে হিলাই দেবা, তো ও এসে তোমারটা এইখানে এসে ছেদ করবে। তার মানে এইখান থেকে
যে এই যে দূরত্বটা, এই দূরত্বটাও যা, এটাও তা। তাহলে বলছে সংখ্যা রেখায় √7 স্থাপন করো, হয়ে গেল স্থাপন। তাহলে কি করলে একটা, বা তুমি অত সহজ না, একটা স্কেলে 4 মিটার নিলা, স্কেলের সাহায্যে 4 নিলা, 90 ডিগ্রি নিলা, এইখানে শুধু 1 কাইটে নিলা, এইখানে শুধু তুমি 1 কাইটে, এইখানে যোগ করে দিলা। এই রেখাটাই তো একটু বাড়ায় দিয়ে যদি লেখো, এই তো রেখা এখানে যে ছেদ করবে না, এই রেখাটার জন্য বাড়ায় লেখাটাই ভালো। এখান থেকে 4 কেটে নিলা, এখান থেকে 90 ডিগ্রি আইকে 1 কেটে নিলা স্কেলের সাহায্যে, এই যে দাগ ধরে টেনে দিলা, দ্যাটস মিন এটাই হলো তোমার কাছে √17। এখন যে কোনো রুট বললে পরে শুধু এইটা চিন্তা করবা। তোমাকে ধরো বলছে √3, তাহলে তুমি কি করতা, যে এই দেখো √3 বলছে, তুমি জানি গেছো এইটা √3 তো হবেই। এই দূরে তোমার কি হইতে পারে, বলবা আমি লিখবো এইটাকে 2 এর স্কোয়ার, এইটাকে লিখবো 1 এর স্কোয়ার। 2 এর স্কোয়ার মানে কি, ও সরি 2 এর স্কোয়ার লিখতে পারছি না, দাঁড়াও 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 দাঁড়াও, √2 এর স্কোয়ার, এটাকে কি বলবো, √2 এর স্কোয়ার। তাহলে √2 এর স্কোয়ার কত, বলবা 2। দেখো √2 গুণন √2 মানে বর্গমূল, দুইটা √2 মিলে একটা 2, আর এটা 1। তাহলে √2 এর স্কোয়ার মানে 2, আর এটা 1 এর স্কোয়ার। দেখো 1কে বর্গমূল করলে 1ই হয়। 1-এর কিন্তু 1 আর 0-র কিন্তু বহুত সংখ্যা নিয়ে অনেক ঝামেলা, মানে অনেক গল্প আছে আর কি, ঝামেলা নয়, গল্প আছে, ইন্টারেস্টিং আছে, এবং ছাড়ো এখন এটা নিয়ে আলোচনা হচ্ছে না। তাহলে তুমি বুঝে গেছো 2 আর 1 3, √2 এর বর্গমূল 2, 1-এর স্কোয়ার করলা, √2 এর স্কোয়ার 2, 1-এর বর্গমূল করো আর 1-এর স্কোয়ারই করো, ও তো একই হবে। তাহলে 3, তাহলে অতিভুজ স্কোয়ার সমান সমান 3, তাহলে অতিভুজ সমান সমান √3। তাহলে সেই ক্ষেত্রে তুমি কি করবা, সেই ক্ষেত্রে দেখো, সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু প্রথম তোমাকে 2 আইকে নিলেই না হইল, বললা এটা 2 নিলাম, এই বাড়ায় দিলা, বললা এইখান থেকে এটা কত নিলা, বললা 2 নিলাম, নিছিস, বলা হ্যাঁ নিছি। আচ্ছা 2 নিলে তো হবে না, হবে না, 2 এর স্কোয়ার 2 গুণ 4 হবে না, তাহলে √3 এর ক্ষেত্রে এই নিয়মটা চলবে না। যেমন √3 এর ক্ষেত্রে প্রথমে কি করতে হবে, √2 এর মান আগে নির্ণয় করতে হবে। যদি √3 এর মান নির্ণয় করো, তাহলে তোমাকে √2 এর মান নির্ণয় করতে হবে আগে। কি করতে হবে, √2 এর মান নির্ণয় করতে হবে আগে, √2 এর মান। তার জন্য কিন্তু দেখবা যদি √3 দেয় একটু ঝামেলা, √3 যদি দেয় তাহলে একটু ঝামেলা। কেন, প্রথমে 1 আর এদিকে 1 নিলা, 90 ডিগ্রি নিয়ে এইখানেও 1 নিলা, বললা 1 আর 1 কত, 1 আর 1 কত, বলবা 1 এর স্কোয়ারও 1, 1 এর স্কোয়ারও 1, 1 1 2 হচ্ছে, বললো হ্যাঁ 2 হচ্ছে। তাহলে 1 এর স্কোয়ার 1, এটা তো অতিভুজ, তখন তুমি কি বলছো, অতিভুজ স্কোয়ার সমান সমান বললা ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে অতিভুজ সমান সমান কি হলো, বলবা 1 এর স্কোয়ার 1, 1 এর 2 হলো। এইবার অতিভুজ সমান সমান কি হবে, √2 হবে। তোমার তো √2 দরকার হচ্ছে, √3 বললে কিন্তু আগে √2 বাইর করতে হবে। যেই √2 বাইর হইলো, তুমি দুইভাবে করতে পারো। যদি ভাবো √2 বাইরে গেছে, সদা সাতটা যদি এইভাবেই থাকতে চাও, যে এইটা 1 ছিল, এইটা 1 ছিল, এইটা 1 ছিল, বলবা এইটা √2 হয়েছে। এইখানে এটাকে টাঙায় দিলা, বললা এই যে √2 হয়েছে, এই √2 পাইছো, বলে হ্যাঁ পাইছি। তুমি যদি ভাবো যে উপরে তো আঁকা কি আছে, আমি নিচেই কি দিই, 2 পাইছো, বলে হ্যাঁ 2 পাইছি। কি 2 পাইছো, এইটা √2 পাইছো, বলে হ্যাঁ। বললা এইখানে 90 ডিগ্রি আঁকো, এবার আঁকছি, এখানে 1 নিয়ে নাও, এখানে √2 আঁকছো, এখানে 1 নিয়ে নাও। তোমার তো √3 আনতে গেলে কি হচ্ছে, √2 এর স্কোয়ার প্লাস 1 এর
স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। √2 মানে 2 আর 1 1 3। যখনই একে বর্গমূল করতে নিবা তখন অতিভুজ সমান সমান চলে আসবে তোমার √3। এইখানে √2 পাই গেছো, বলে পাইছি। এইখানে 1 নিয়ে নিছো, পাই গেছি, জয়েন করে দাও, এই হবে √3। তুমি নিচেও আঁকতে পারো তোমার মন মতো খুশি। এই হচ্ছে, ওইটাও বলে দিলাম, ছাড়ো, এটা নিয়ে যেহেতু থাকবো। এবার দেখো, যদিও এটা দেখো সংখ্যা, এটাও সংখ্যার মধ্যে কেন ফেললাম, তোমাকে বললাম আমি তো শুরু করলাম বাস্তব সংখ্যা নিয়ে। তাহলে সংখ্যাকে যদি তুমি ভাগ করতে, কয় ভাগে ভাগ করা যায় তুমি চিন্তা করো সংখ্যাকে, তাহলে বলবো বাস্তব সংখ্যা যদি হয়, বাস্তব সংখ্যাকে তুমি 2 ভাগে ভাগ করতে পারো। একটা হচ্ছে মৌলিক, মূলদ, একটা হচ্ছে মূলদ যেটার প্রথম থেকে ব্যাখ্যা আধা ঘন্টা ধরে দিলাম, আর একটা হচ্ছে অমূলদ যেটা অসীমও হবে, ভাগও মিলবে না, যে কোনো রুটই যেটার বর্গমূল যায় না, এই ধরনের সংখ্যাই হচ্ছে 3 ধরো এটাকে। এগুলো বর্গমূল যাবে না, অর্থাৎ সংখ্যাটা রিপিটও আসবে না, এগুলো সবই অমূলদ। ঠিক আছে, কিন্তু এরমভাবে বললে তো হবে না। যদি অমূলদ সংখ্যার উদাহরণ চাই তাহলে তোমাকে বলতে হবে যে অনাবৃত্ত হইতে হবে, ঠিক আছে, এবং সসীমও থাকবে, সসীমও হবে, সসীম অনাবৃত্ত দশমিক। আর মূলদকে কি বলছে, মূলদকে বলছে এরকম এত কিছু না বলে পি কিউ আকারে লেখা যায় কিনা, ব্যাস ঝামেলা শেষ। এটা তো পি কিউ আকারে লিখতে পারবো না, সসীম, ইনফাইনাইট, বলবা হ্যাঁ। আচ্ছা দেখো, আমি এটার উপর বেশি যুদ্ধ দিচ্ছি কারণ এটাতেই শেখার ব্যাপার এবং এটা দিয়ে বেশি অঙ্ক আসবে। এবার সংখ্যাকে 2 ভাগে ভাগ করছে মূলদ অমূলদ। তাহলে যা কিছুই বলো না কেন, তোমার তো এগুলো সংখ্যা ঘুরে ফিরে তো 22/7 কিন্তু রিপিট আসবে, অর্থাৎ ওই আবৃত্ত হিসাবে টাঙায় রাখতে পারবা। তারপরে তাকে ভাঙাইলেই তো হয়ে যাচ্ছে পি কিউ, মানে লব আর হর। তাহলে 2 ভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে মূলদ, একটা হচ্ছে অমূলদ। তাহলে বাস্তব যদি হয় তাহলে অবাস্তব সংখ্যা কি, যেটা তোমাদের চ্যাপ্টারে নাই। অবাস্তব সংখ্যা কি, অবাস্তব সংখ্যা কোনটা? অবাস্তব সংখ্যা নিশ্চয়ই আসে, নাহলে তার বাস্তব বলতো না। না বললা, দেখো ইন্টারেস্টিং সাবজেক্ট। দেখো এইখানে কিন্তু তুমি কয়েকটা চিহ্নর উপরে এইটাকে বর্গমূল বলে, আর এই যে উপরে এটা দিয়ে আমরা এটাকে স্কোয়ার বলে, এরই উল্টাটা, বলবা হ্যাঁ। এখানে একটা সসীমের চিহ্ন দেখলা, ইনফাইনাইট, যাকে ভাগ মানে ফাইনাইট হচ্ছে না তাকে সসীম বলতেছে, এটার চিহ্ন জানলা, বলে হ্যাঁ জানলাম। আর একটা এখানে জিনিস জানবা, সেটা হচ্ছে যে তোমাকে ধরো বলছে, তুমি কি বলতে নিয়েছিলাম, ইনফাইনাইট, আচ্ছা অবাস্তব। তোমাকে বললাম এইখানেও তোমাকে বললাম 16 বর্গমূল করো, তার মানে এই চিহ্ন দিলাম, তুমি বললা 4। এখন কিন্তু 4 দিলে কাটিয়ে দিতে পারে তোমাকে, কেন, বা কাটি না দিলেও হয়তো হাফ নম্বর দিয়ে দিতে পারে। কেন? তুমি বললে 4 বর্গমূল মানে কি, এই 16 ছিল, 16কে লিখলা তুমি 4 গুণন 4, এই দিলা ব্র্যাকেট দিলা, এই যে বর্গমূল তুলে একটা 4 লিখলা। তার মানে কি, এই আমি বলছি না যেই সংখ্যা বলবে সেই সংখ্যাকে আবার সেই সংখ্যা দিয়ে গুণ করলে যাতে ওইটাই পাও তুমি। √4কে √4 দিয়ে যখনই গুণ দিচ্ছ তখন কি হচ্ছে, 4 4 16 পাচ্ছ, ঠিক আছে। তার মানে কি 4 4 16 তাকে লিখবা। তোমাকে যদি আমি বলি এবার যে আমি একটা -4 গুণ করতেছি আর একটা -4 দিয়ে, -4 গুণ করলাম আসলে, তো কি বলবা, হ্যাঁ দিলা উপরে রুট, বললাম মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস, 4 4 16,
ঘুরে ফিরে তো ওইটাই আসছে। তাহলে কী লিখতে হবে এখানে চিহ্ন জানো, এরকম 4 লিখবা না, প্লাস দিবা একটা মাইনাস দেবা, এরকম চিহ্ন পাবা তুমি। আবার দেখা যাচ্ছে চিহ্নটা এই বলছে 16, এখানে কী লিখবা তুমি, 4 তো লিখবাই, প্লাস দিয়েও হবে মাইনাস দিয়েও হবে। এই চিহ্নটাকে একবার বলে প্লাস মাইনাস 4। বললো ঠিক আছে। তাহলে এবার অবাস্তব কোনটা? আমি বলবো অবাস্তব কোনটা, দেখো এবার অবাস্তব সংখ্যা কোনটা। তোমাকে বললাম যে -16, ব্যাস এইটাই হলো অবাস্তব। কেন? এটা তুমি -4 দিবা, তাহলে -4 গুণ হলে তো +16 হইতো। কোথায়? এটা তো -16 আছে, প্লাসও দিতে পারবে না মাইনাসও দিতে পারবে না। তবে অবাস্তব সংখ্যাধিক অঙ্ক নাই আসে, ওটা পরে জানবা। এটাকে এরকম করেও লিখতে পারতা তুমি, -16টাকে +16 দিয়ে ইন্টু -1 করে দিতে পারতা। 16 এখন তো পারতা, কিন্তু উত্তর লিখতে পারে না। তাহলে আবার তুমি বলবা 4 লিখে -1 গুণ করে দিলাম, তাহলে তো -4 হয়ে গেলো, তা হবে না। এটাকে পরে আয়োটা বলতেছে, এটা উঁচা ক্লাসে শিখবা। আয়োটা আই দ্বারা ডিনোট করতেছে। ছাড়ো, এটা অবাস্তব সংখ্যাটা তো অত লাগতেছে না কাজে, ছেড়ে। এবার চলে আসি আর একটা ব্যাপার। আমি কিন্তু বারবার তোমাদের যেটা আসে সেটারই ব্যাপারটা বারবার ঘাটলাম। এইবার তোমাকে আমি বললাম তুমি এক কাজ করো, কি বললাম তোমাকে বললাম তুমি এক কাজ করো, তুমি সংখ্যার আর কি কি সংখ্যা আছে বলবা। পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি বলবা? 1 2 3, শূন্য না, কিন্তু সম্পূর্ণ যখন বলবা, সম্পূর্ণ সংখ্যা যখন বলবা, সম্পূর্ণ সংখ্যা তখন বলবা 0 1 2 3 4। তো 0-র সময় কিন্তু সম্পূর্ণ শুরু হলো, যাকে এই জন্য ইংরেজিটা মনে রাখো হোল নাম্বার। হোলের একটা ও উচ্চারণ হচ্ছে, ও দিয়ে শুরু, সম্পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 0 হবে। এটারও ভূমিকা, এটা যদি প্রচুর অঙ্ক তৈরি করা যায় বা তৈরি হয়েছে, একটা জানো কি কি অঙ্ক তৈরি হয়েছে সেটা পরে বলতেছি। তোমাদের তো এটা আগে শেষ করি। পূর্ণ সংখ্যা, সম্পূর্ণ সংখ্যা বললা, এই যেমন এইটার সাথে বলছে তুমি একটা 2 লিখলা, তাহলে +2 -2, তাহলে একটা ধনাত্মক, এটা হচ্ছে ধনাত্মক, এটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা। বললা হ্যাঁ। আরও কি কি লাগা যায় বলবা? যুগ্ম, অযুগ্ম, মানে জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। বলবো আর কি লেখা যায়? ঠিক আছে, বলবো ক্রমিক সংখ্যা বলতে পারি, মানে পরপর ক্রমিক সংখ্যা বলতে পারি। তা এরকম প্রচুর হয়, ধনাত্মক ঋণাত্মক এগুলো দরকার হবে। কিন্তু 0 কিন্তু যুগ্ম বা জোড় সংখ্যা, এটা শুধু মনে রেখো। হ্যাঁ, 0 বলতে পারো ধনাত্মকও না ঋণাত্মকও না, নিউট্রাল। কি নিউট্রাল? নিউট্রাল মানে তুমি বলে না, আমরা ইংরেজিতে বলি ও নিউট্রাল, ও না এদিকে আস না এদিকে আস। এই যে এই তোমার সামনে হইলো প্লাস, তোমার পিছনে হইলো মাইনাস। এইখান থেকে হাফ হোক আর 1 হোক, আগাচ্ছ, হাফ হোক 1 হোক, তার মানে এগুলো সংখ্যাও তো মূল না। তার মানে 0 থেকে যেই সংখ্যায় আসুক না কেন, একটা ধনাত্মক হইতে পারে, 0ই তো তাই করতেছে, তৈরি করতেছে। তুমি আমার আগে আসো ধনাত্মক, আমার পিছে কেউ আসে সে ঋণাত্মক, তাহলে 0। আচ্ছা, যুগ্ম কেন বললো? তোমাকে বললাম যে তুমি 2টা পরপর যুগ্ম সংখ্যা লেখো, 2টি পরপর যুগ্ম সংখ্যা লেখো। পরপর মানে ক্রমিক। তুমি যদি 2 আর 4 লেখো ভুলে যাবে কিন্তু। আর প্রথম থেকে যদি আমি উল্লেখ লিখি, প্রথম থেকে, কেন 0 আর 2 হবে, কিন্তু 0কে ধরতে হবে। যেমন 1-এর পরে 3,
উইরা এসে জোরে পড়বে না, 0 থেকে 2, 0 হচ্ছে জোর। এটা একটা ভালো। আর ধনাত্মক ঋণাত্মক তো বুঝে যাচ্ছ। এইবার আসি এই অঙ্কটাতে। আচ্ছা, এই অঙ্কটা এখানে না মুছলে পরে তো হচ্ছে না, না মুছলে তো হবে না। আচ্ছা, এইটাকে অল্প সংখ্যার মধ্যে দিয়ে হয়ে যাবে যেহেতু, আচ্ছা ছেড়েই দাও, মুছেই দিই, রিফ্রেশ করিয়ে দিই, চলে আসছে, ঠিকই আছে, চলে আসছে। তাহলে এবার কি বলবো, এই যে বললো বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক x+1 হবে। দেখো এই পদটার কিন্তু, এই সংখ্যাটার বলল এটা n কিন্তু পাওয়ার, অ্যাকচুয়ালি এটাকে পাওয়ার বলে না, এইটাকে অ্যাকচুয়ালি বলে হচ্ছে এক্সপোনেন্ট, ঠিক আছে, বা সূচক, যাকে বলে সূচক বা ঘাত, আর পাওয়ারও বলতে পারো, কিন্তু অ্যাকচুয়ালি ঠিক আছে। এবার x⁻n+1 বলছে একটি বহুপদী সংখ্যা, মানে একটা উৎপাদক বললো x+1। তো তুমি বলো আরেকটা যদি উৎপাদক পাইতে চাই, হয় x+1 হবে, নতুবা x+1 এর পরে x² + ab একটা কিছু হবে। এক কথায় কি দেখা যাচ্ছে, এক্স এর একটা মান তুমি মনে মনে কল্পনা করলা 2, এন এর মানকে যদি তুমি 1 দাও, তাহলে 2 অক্ষে 2, একে কি হচ্ছে 3, এন এর মান 1 ধরলা, 2 অক্ষে 2 আর 1 কত হইল 3, 2 এর পর 2, 2 অক্ষে 2 যোগ একে 3, বললা 2 এর পাওয়ার আমি দিলাম না। এইখানে তো এটা তোমাকে উৎপাদক বলছো, তো এটা এরকম করে করলে হবে না, এটা করলে এটা হবে না। ছাড়ো, এটা এরকম করলে হবে না, কেন 2 × 4 = 5, তখন তো এটা বিজোড় সংখ্যাই হচ্ছে, ঠিক আছে। তো এইটা আমি যেটা বলতে চাইছিলাম, এটা অন্য কিছুতে চলে আসলাম আমি, আর কি বলতে চাচ্ছি যে যদি এরকম লেখা থাকে, এরকম না, ঠিক ছেড়ে দাও, এটা 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 বলা ঠিক হচ্ছে না, এরকম বলা ঠিক হচ্ছে না। যে একটা x+1, তাহলে আরেকটা তোমাকে এই ধরনের কিছু চাই x+1 বাই, সেইটা যদি তুমি ধনাত্মক নাও হবে না, তোমাকে ধনাত্মক তো নিতে হবে। তো আমরা বললাম যে অযুগ্ম সংখ্যা নিতে হবে, অযুগ্ম, গয়ময়, যাকে বলে অড নম্বর, কেমন, অযুগ্ম। আর ধনাত্মক তো নিতেই হবে, সূচকের উপরে মাইনাস করতে পারবো না এখন। তাহলে কি হলো, বললাম যে এর উপরে ধনাত্মক মান নিতে হবে। ধরো আমি 2 এর উপরে, এক্স এর উপরে কি নিলাম 1, তাহলে বুঝে গেল এক্স এর ঘাত x+1, আর একটা x+1, তো একটা x+1 হতেই পারে। বললাম এক্স এর উপরে কিউব নিলাম +1, দেখো এটা সূত্রে পড়লো, বলবা a³ + b³, কার সূত্র, বলবা a + b ইন্টু a² + b² মাইনাস ab। কিন্তু যখনই তুমি স্কোয়ার নিবা, যে আমি ধনাত্মক নিই, তখন মডেলটা দাঁড়াচ্ছে a² + b² এর সূত্র, যা এইটা আর আসবে না। তার জন্য এটাকে নিতে হবে অযুগ্ম, ধনাত্মক তো হইতেই হবে, ব্যাস গল্প শেষ। বললা এইখানে যদি এটা সংখ্যার উপরে তৈরি না, কিন্তু কাছাকাছি সংখ্যার উপর তৈরি। সংখ্যার গল্প তোমাদের তো প্রায় বলেই ফেলালাম, ঠিক আছে। তাহলে এইটা কিসের গল্প বলবা না, আরেকটা ছিল তোমাদের, দুটাই বলেছি, তাহলে ওইটা গেল তোমার কিন্তু সংখ্যার উপরে কি কি আসতে পারে। আর এই চ্যাপ্টারটা কি, এই চ্যাপ্টারটার নাম শুনে নাও, এই চ্যাপ্টারটার নাম বলে হচ্ছে তোমাদের স্ট্যাটিস্টিক্স।
মানে রাশি বিজ্ঞান। ঠিক আছে, দেখো অ্যাকচুয়ালি তোমার রাশি বিজ্ঞানের স্ট্যাটিস্টিক্স মানেই হচ্ছে গড়, মধ্যমা, গড় মানেও যা, মধ্যমা মানেও তা, মুড এরপরে পাবা মুড, এগুলো সব মাঝামাঝি মান নির্ণয় করার জন্য স্ট্যাটিস্টিক্স বলে। ঠিক আছে, বলবা ঠিক আছে। তাহলে তাই যদি হয়, এইবার দেখো তাহলে কোনো জিনিসের মধ্যমা কি করে নির্ণয় করবা তুমি? আচ্ছা অঙ্কটা করি তাহলেই বুঝে যাবা। তোমাকে বললো একটি শ্রেণীর মধ্যবিন্দু এম, মধ্যবিন্দু কিন্তু তার মানে কি এই দুইটা বিন্দু ছিল তার মধ্যবিন্দু এম, তার মানে এই দুইটার মধ্যবিন্দু এম। তার মানে ধরো এইটার যদি টোটাল রেখাটাকে আমি 10 ধরি, এইটা ধরি 7, এইটা ধরি 3, এই রেখাটাকে ধরলাম 7, এই রেখাটাকে ধরলাম 3, টোটাল রেখাটা কত আসলো বলবা 10, এর মধ্যবিন্দু কত 5, এদিকে 5 এদিকে 5, তার মানে কি এই যে 7 আর 3 যোগ করলাই 7 আর যোগ 3, তাকে যদি 2 দিয়ে ভাগ দাও, সংখ্যা দুইটার যোগফল 2 দিয়ে ভাগ, তাই এটাই মধ্যমা। সংখ্যা দুটোর যোগফল মানে একটা হচ্ছে বড় সংখ্যা যাকে বলছে আপার লিমিট, একটা ছোট সংখ্যা ওকে বলতেছে লোয়ার লিমিট। লোয়ার মানে উচ্চ শ্রেণী সংখ্যা আর নিম্ন সংখ্যা, যোগ করে 2 দিয়ে ভাগ, দ্যাটস মিন মধ্যমা। তাহলে বুঝে গেছিলাম আমি এম লেখার সাথে বুঝে গেছিলাম ইউ, ইউ মানে হচ্ছে উচ্চ, ঠিক আছে, আপার ক্লাস, আর এল তো হচ্ছে দেখো ইউ আর এল নিবা কেন ইংরাজি শিখলে পরে এখানে ভালো, কেন একটা অক্ষরে লিখতে পারবো আপার ক্লাস লোয়ার ক্লাস, এই দুইটা যোগ ডিভাইডেড বাই 2 সমান সমান এম। বলো ঠিক আছে। তাহলে একটি অবিচ্ছিন্ন বন্টন তালিকা একটা শ্রেণীর মধ্যবিন্দু, অবিচ্ছিন্ন তালিকা ছিল একটা মধ্যবিন্দু, মধ্যবিন্দুটা বুঝিয়েছি কেন লিখলাম, এটা আপার বুঝে গেছি। বলো উচ্চ শ্রেণীর সীমানা ইউ, এইটার মান বলে দিল তোমাকে ইউ, ইউই লেখছি জায়গা। তাহলে নিম্ন শ্রেণীর সীমানা কি বলবা, লোয়ার লিমিটটা কত হবে? তাহলে দেখো কিছুই না, এইটুকুই যা শেখার বলবা এল রেখে দিলা, ওই সরি হ্যাঁ এল রেখে দিলা, এটা কিন্তু 2, হ্যাঁ আপার লোয়ার, এই 2 দিয়ে গুণ করলে বলবা 2m অক্ষে 2m, আর ইউটা এই পাশে চলে আসবে, গুণ ছিল ভাগ, বজ্র গুণন করলা এটার সাথে এটার গুণ, এইটার সাথে 2m সমান সমান এল রেখে দিলা, এই পাশে গেলে ইউ, ব্যাস অ্যান্সার শেষ। মধ্যমাটা এখানে শেখার বিষয় ছিল। এবার আরেকটু করলে একটা শ্রেণী দৈর্ঘ্য তোমাকে শেখাইছে, সেইটা বলছি শ্রেণী দৈর্ঘ্যটা কি। এইটা অঙ্কর আগে এইটা করলে তুমি বুঝে যাবা। এই যে দেখো শ্রেণী দৈর্ঘ্য, ঠিক আছে, এই যে শ্রেণী দৈর্ঘ্য বলছে তোমাকে, এটার বদলে আরো একটা, আচ্ছা এইটার বদলে যদি এইটা করা একটু ভালো হবে, তারপর এটাই যাবো, এটা তুলেই নাই নাকি, আচ্ছা জিজ্ঞাসা তোলার তো কথা ছিল, পরিমাপ ঘনত্ব কত, ঘনত্ব করে একটা অঙ্ক মনে হয় তোলা হয় নাই, একটা অঙ্ক আমাদের দেখো কিন্তু মুখেই বলে দেবো আমি, শ্রেণীর দৈর্ঘ্য 6, উচ্চ শ্রেণী এত, সাথে একই অঙ্ক দেখো, এই যে প্রশ্নগত তালিকা একটি শ্রেণীর মধ্যবিন্দু 10, মধ্যবিন্দু 10 মানে বুঝে গেছো, মধ্যবিন্দু 10 তার মানে আপার লিমিট লোয়ার লিমিট ডিভাইডেড বাই 2 সমান সমান কি মধ্যবিন্দু 10, আপার লিমিটের মান তোমাকে বলছে প্রতিটি, না এই যে বলছে প্রতিটি শ্রেণী দৈর্ঘ্য 6, এই যে প্রতিটি শ্রেণী দৈর্ঘ্য 6, এইটা কি বললা, দেখো শ্রেণী দৈর্ঘ্যটা কি মানে একটা কিসের থেকে শুরু করলো, একটা মানে শ্রেণী দৈর্ঘ্য বলতে বোঝাচ্ছে, ধরো এ কি বললাম যে এটা একটা উচ্চ শ্রেণীর 7 ছিল, আর একটা কত ছিল, ধরো একটা 7 একটা ধরো 3, বা একটা 3 একটা 7, তারপরে 7 তো 10, তারপরে বলবা 10 তো 13, একটু ভুল বললাম,
এটা 4 থেকে 7 বলতে হবে, তাহলে ডিফারেন্সটা একই। 4 3 7 বললো ঠিক আছে, 7 3 10 ঠিক আছে, 10 3 13, মানে এই যে 3, এইটা হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। তাহলে তোমাকে এখানে বুঝে দিচ্ছে, এই যে যখনই তোমাকে শ্রেণী দৈর্ঘ্য বলছে, তার মানে তোমাকে বলে দিল আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট সমান সমান 6। বড়টা থেকে ছোটটা বাদ, এই বড়টা থেকে ছোটটা বাদ, তাহলে 3 বেড়াচ্ছে, বড়টার থেকে ছোট ধরো বাদ 3। তাহলে এই যে তোমাকে যখনই বলছি প্রতিটি শ্রেণীর দৈর্ঘ্য 6, তার মানে ধরো কোথাও আসে 1 থেকে 6, তারপরে আসে 6 থেকে 12, তারপরে আসে 12 থেকে 12 আর 6 কত 18, 1 থেকে 7, 6 থেকে 13, 7 6 13, 6 থাকবে তো 6, 1 থেকে 7 ঠিক আছে। ও এইটাই কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, এটাই ভুল করতেছিলাম আমি, এইটাই ইম্পর্টেন্ট জিনিস, এটাই ভুল করতেছিলাম। শ্রেণী দৈর্ঘ্য যে ব্যাপারটা আছে এটা 2 টাইপের হয়। কেমন? সেটা 2 টাইপের হয়। কিরকম 2 টাইপ বলে দিচ্ছি। শ্রেণী দৈর্ঘ্যটা 2 টাইপের হয়। এটাই ভুল করতেছিলাম। তাহলে শ্রেণী দৈর্ঘ্য যেটা বলছি তো ঠিকই আছে আমি, কিন্তু শ্রেণী দৈর্ঘ্যটা যদি 1 থেকে শুরু হলো, 6 ডিফারেন্স মানে 7, তাহলে আবার 7 থেকে শুরু হবে, কত 7 6 13, তারপরে 13 থেকেই শুরু হবে, 13 আর 6 19, এই ডিফারেন্স 6। দ্যাটস মিন শ্রেণী দৈর্ঘ্য। কিন্তু যদি এরকম লেখা থাকে যে 1 থেকে 7 না লিখে তোমাকে লিখলো 1 থেকে 6, তারপরে লিখে বলে থাকলো তোমাকে 6 থেকে 1 থেকে 7টা ঠিকই আছে, ধরো 7ই রাখলা তুমি বা 6ই রাখলা, 1 থেকে 6 লিখলো, পরে লিখছে 7 থেকে 13, তাহলে 1 থেকে 6 লিখলো, বললো ঠিক আছে, তো 6 থেকে শুরু না হয় 7 থেকে 13 শুরু হচ্ছে। তাহলে এরকম করলে কিন্তু হবে না। কেমন? যাতে তোমার ওইটা ঠিক থাকে। এটাকে কীভাবে ঠিক করবা ওই অঙ্কটার সময় দেখা দিচ্ছি। এই শ্রেণী দৈর্ঘ্য এরকম হওয়া উচিত। যদি এরকম থাকে তাহলে কি করে করতে, আগের অঙ্কটা, তার জন্য আগের অঙ্কটা যেটা করলাম না, ঠিক করবা কি করে, আমার এরকম চাই, যেখান থেকে শুরু শেষ আবার ওখান থেকেই শুরু, আবার যে এখানে শেষ ওখান থেকে শুরু, এই ডিফারেন্স চাই। তাহলে এরকম শ্রেণী দৈর্ঘ্য তার মানে কি, এইটাই হয়ে গেল আপার লিমিট থেকে মাইনাস লোয়ার লিমিট, তারপর শ্রেণী দৈর্ঘ্য। তাহলে বুঝে গেছিলা প্রতি শ্রেণী দৈর্ঘ্য এত, নিম্ন শ্রেণীর সীমা হবে, তো নিম্ন শ্রেণীর সীমা ধরো এলই ধরলা তুমি, তাহলে তুমি কি বলবা যে আপার লিমিট থেকে লোয়ার লিমিট বাদ দিছো সমান সমান কি আসে তোমার কাছে, 6 আসছে। তাহলে যখনই তুমি লোয়ার লিমিটটা রেখে দিলা, তখন তুমি কি বলবা, তখন তুমি বলবা যে এই ইউটা ওই দিকে চলে আসবে, 6 মাইনাস ইউ বলবা। আমি বললাম এটা তো মাইনাস রাখা যাবে না, তখন তুমি কি বলবা, এল একেও মাইনাস দ্বিগুণ করো, একেও মাইনাস দ্বিগুণ করো, তাহলে এল সমান সমান কি হবে, মাইনাসটা প্লাস, মাইনাসটা প্লাস, প্লাসটা মাইনাস, তাহলে লোয়ার লিমিট পাইলা। এমনিও তো এটা এত করার দরকার নেই, দুইটা কোনো জিনিসের দুইটা সংখ্যার গুণফল আর বিয়োগফল মানে একটা 6 হইলে আরেকটা কি হবে, তোমাকে প্রতিটি শ্রেণীর দৈর্ঘ্য মানে পার্থক্যটা বলে দিচ্ছি, তার মানে ঠিক আছে। তাহলে একটাকে ধরলে একটা তো বেরিয়ে আসবে, ঠিক আছে। তাহলে তুমি কি বসাবা, মধ্যবিন্দু মানে আপার লিমিট যোগ লোয়ার লিমিট
যেখানে তোমাকে বলছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট সমান সমান 6, তোমাকে যদি বলতো এখন তুমি নির্ণয় করো, তুমি এখানে নিম্ন শ্রেণীর সীমানা চাচ্ছ, তোমাকে এইখান থেকেই বাইরে আসবে, এই জায়গার থেকে বাইরে আসবে গো। মধ্যবিন্দু সমান সমান কি জানো তুমি? আপার প্লাস লোয়ার ডিভাইডেড বাই 2 সমান সমান কি জানো? বলবা 10। তাহলে আপার প্লাস লোয়ার মিলে কি হবে? এই দুইটা ওই পাশে গেলে কি হবে? বলবা 20। তাহলে এই দেখো একটা পাইলা, এটাকে একটা সমীকরণ ধরো আর এইটাকে আরেকটা সমীকরণ ধরো, তাহলে দুইটা সংখ্যার যোগফল আর এই দুইটা সংখ্যার বিয়োগফল। দুইটা সংখ্যার বিয়োগফল দুইটা সংখ্যার যোগফল পাই গেলা। এই যে মধ্যমা সূত্র লিখলা, একটাকে শিখাইলাম, আপার প্লাস লোয়ার ডিভাইডেড 2, তাহলে আপার প্লাস লোয়ার 2 10 দিয়ে ক্রস গুণ, 10 গুণ 20। তাহলে এই যখনই পাইলা তোমার কি দরকার? নিম্নটা চাইছে, তাহলে কি করবা? বিয়োগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ এক কথায় দেখো এরকম যদি কোনো সময় থাকে তাহলে ভাববা যদি ছোট সংখ্যাটা চাও তাহলে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, বিয়োগ করে 2 দিয়ে ভাগ। আচ্ছা, নাহলে ছাড়াও তুমি বিয়োগ মনে রাখতে পারো, বিয়োগ করতে যেহেতু এখানে প্লাস থাকলে মাইনাস লিখতে হয়, মাইনাস থাকলে প্লাস করতে হয়, প্লাস থাকলে মাইনাস করতে হয়। তাহলে আলটিমেটলি কি হলো? এ তো কাটা, কিছু চিহ্ন না মানে প্লাস চিহ্ন আছে। লোয়ার লোয়ার বলবা 2 লোয়ার, বলবা 14 থেকে 20, 6 থেকে 20 বাদ দিলে 14, তাহলে লোয়ার সমান সমান কত বার হলো? বলবা 7। দুইটাই পাশে আসলে ভাগ 7। যদি আপার বাইর করতে হইতো, ধরো তোমাকে বলছে আপার লিমিটটা বার করো, তাহলে তুমি কি করতা? তাহলে যোগ করে 2 দিয়ে ভাগ। দেখো এইটা তো তোমার আসলোই কত? 10 দুগুণ 20। আর একটা কি আসছিল? বিয়োগ করে কত আসছিল? বলবা 6। শ্রেণী দৈর্ঘ্য মানে বলে দিলাম, বললাম আমি তোমাকে ইয়েটা চাচ্ছি আপার, তাহলে কি? তাহলে যোগ করি বলতা, তখন আর বিয়োগ করি বলতো। এই যোগ করি বলে চিহ্ন পাল্টাবে না, কাটা। লোয়ার আর প্লাস লোয়ার মাইনাস লোয়ার, 4 আপার আপার 2 আপার সমান সমান কত হচ্ছে? 26। তাহলে আপার সমান সমান কি? বলবা 13। এই যে বাইরে হলো তোমার দুইটা পার্থক্য। দেখো একটা হচ্ছে 13 আর একটা হচ্ছে -7, তাহলে এই ডিফারেন্স হচ্ছে 6 শ্রেণী দৈর্ঘ্য। ঠিক আছে, শেখার ব্যাপার ছিল এই জায়গাটা, একটা তোমাদের টাইম দেওয়া উচিত ছিল এই জায়গাটা, যে এটা শর্টকাট কি আছে। কোনো দুইটা সংখ্যা যখনই তুমি তখনই তুমি দুইটা সংখ্যা দেখবা যে এক যোগ করে কত আসলো? যোগ করে 20, যোগ করে 20 আর বিয়োগ করে 13। কি বলছিল? আপার, আচ্ছা আপার লোয়ারই লেখি, হ্যাঁ এই বি লেখো, একই কথা। আপার লিমিট প্লাস লোয়ার লিমিট, এইটা আবার আসলো আপার লিমিট, সরি এই লিখবো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট কত? বলছিল 6। যখনই তুমি এটাকে বড় সংখ্যা যখন চাবা, মানে এটাকে আপার লিমিট, যোগ করে 2 দিয়ে ভাগ, যাই থাকে যে কোনো সংখ্যা 13, আর যদি ছোট যায় বিয়োগ করে 2 দিয়ে ভাগ 14, 2 দিয়ে, সর্বক্ষেত্রে এটা প্রযোজ্য। সরি 7। আচ্ছা গেল, এটাই শর্টকাট নিয়ম ছিল, দেখে নিলা আমি করালাম, কিন্তু শর্টকাট এরকম করে দেওয়া যায়, অত সময় নেওয়া যাবে না তোমাদের। এগুলো অনেক নাইনে অনেক কিছু শেখারই ব্যাপার, করার সময় তোমাকে ওই পাট করে ভাঙাই দিলে পরে তোমার টাইম পাবা না। আমি বলে দিলাম যেটা মাথায় দিবে ফাটাফাট সেটাই হবে, কিন্তু যোগ করে 2 দিয়ে ভাগ করলে হয়ে যায়। আচ্ছা এইটা তো আমি বলছি, বলবো হ্যাঁ এইটা তো আমি বলছি, তাহলে আমি সংখ্যাটাই বলতেছিলাম তোমাকে, যে সংখ্যা নিয়ে আলোচনা। ঠিক আছে, কে এর কোন মানের জন্য এটা হবে, এটা নিয়ে ব্যাখ্যা হয়েছে, এটা নিয়ে ব্যাখ্যা হয়েছে। সংখ্যার আর কি কি আসতে পারে দেখো, সংখ্যা নিয়ে যখন বলছি সংখ্যা নিয়ে থাকবো, তাও কেন যেন চলে গেলাম সংখ্যা ছাড়াও অনেক কিছুতে চলে গেলাম, যাজ্ঞা। এবার সংখ্যার ব্যাপারটা একটু বলি তোমাদের। আমি সংখ্যার ব্যাপারে ইন্টারেস্টিং ব্যাপারটাই হচ্ছে অমূলদ।
মূলত প্রচুর প্রকার হইতে পারে। আবৃত্ত দশমিক সংখ্যা ওই যে 1/3 বা 22/7, এগুলো সবই মূলত। এই মূলদের মধ্যে কোনো সময় ফ্র্যাকশন সংখ্যা থাকতে পারে, আবার কমও থাকতে পারে। কিন্তু একটা ইন্টারেস্টিং সওয়ালের জন্য তোমাদের আমি বললাম এই যে লব আর হর লেখলা, যে লব আর হর এই দুইটা যে সংখ্যা লেখলা তুমি, দেখো তোমাকে বললাম আমি 4-এর বর্গ করো, বর্গমূল না কিন্তু বর্গ বলছি, কিন্তু যাকে বলে স্কোয়ার করতে বলছি। তার মানে চিহ্ন দিয়ে দিলে স্কোয়ারের, তুমি 16 লিখলা, ঠিক আছে। বললা যে 1-এর থেকে ছোট, এই যে 1-এর থেকে ছোট হাফ ধরো, বললাম একে স্কোয়ার করো, বললা করলাম, বলে কি হইল, বললো 1/4। এটা বাড়লো কিনা, বড় হইল কিনা, এইটা কিন্তু ছোট হইল, এটা মনে রেখো। হাফ এর হাফ হচ্ছে 1/4, অর্থাৎ 1-এর থেকে ছোট, 1-এর থেকে ছোট, 1-এর থেকে ছোট কোনো সংখ্যার যখনই তুমি বর্গ করবা তখন কমবে, এর উল্টা উল্টি হবে। আবার যদি বলতাম বর্গমূল করো, 1-এর বলতে 1, 4-এর বর্গমূল 2, তাহলে বাড়ে, বর্গমূল করলে বাড়বে। তা রামানুজম বলে একজন ছিল, রামানুজম, ভারতীয় সায়েন্টিস্ট, রামানুজম। দাঁড়াও তোমাদের আমি বলি দিই সংখ্যার পরে আর কি আসতে পারে। একটা তো বললাম 0, এটা একটা ইম্পর্টেন্ট কথা, ঠিক আছে। আর তো মোটামুটি সংখ্যার এটাই বললাম, সংখ্যা রেখার একটা হচ্ছে মূলদ অমূলদ, এটা নিয়ে তোমার 3-4টা সওয়াল আছে, এর মধ্যেই থাকবে, ব্যাস।